আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি অন পেজ এসইওর ধারাবাহিক ক্লাসে। তো গত ক্লাসগুলোতে আমরা অন পেজ এসইও সম্পর্কে আলোচনা করে এসেছিলাম, অর্থাৎ অন পেজ এসইওর থিওরি দেখছিলাম। আজকেও আমরা অন পেজ এসইওর থিওরি দেখব এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি খুব সহজে আপনাদের অন পেজ এসইওর বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক সোজা লাগছে বিষয়গুলো। তো আজকেও আমরা থিওরি দেখব। থিওরি দেখতে দেখতে যখন আমাদের থিওরিটা হয়ে যাবে, পড়া হয়ে যাবে বা জানা হয়ে যাবে, তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। তো চলে যাব থিওরিতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অন পেজ ইসিওর ক্ষেত্রে গত ক্লাসে আমি আপনাদের 13 নাম্বার পয়েন্ট পর্যন্ত বলেছিলাম, অর্থাৎ 13 নাম্বার পয়েন্ট বলতে যে কোর্স আউটলাইনের যে পয়েন্ট, তার মধ্যে আপনার অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্করিং যে বিষয়টা সেটা বলেছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। এটা কি, বা এটাকে অল্ট বলতে অল্টারনেটিভ বলে আর কি, এটাকে যে ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, মানে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট সংক্ষেপে বলা হয় ইমেজ অল্ট। ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা হলো যে একটা পোস্টের মধ্যে যে ছবিগুলো থাকবে, সেই ছবিগুলোর মানে একটা ইমেজের যে মানে কিছু কিওয়ার্ড বা ইমেজের যে নাম, সেটাকে ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট বা ইমেজ অল্ট অ্যাট্রিবিউট বলছে। যেমন আমি যদি গুগলে সার্চ করে আপনাদের কিছু ইমেজ দেখাই, তো এই যে ছবিগুলো দেখবেন, এই ছবিগুলোর একটা নাম বা ছবিগুলোর কিছু কিওয়ার্ড, সেই জিনিসগুলো বা সেই লেখাগুলো দেওয়ার যে জায়গাটা বা যে দেওয়ার যে বিষয়টা, সেটা অল্ট অ্যাট্রিবিউট বলে। যেটা আমরা করব কি, যেটা আমি যখন আপনাদের প্র্যাকটিক্যালটা দেখাবো তখন ছবির মধ্যে কিভাবে আপনাদের অল্টারনেটিভ টেক্সটটা দিতে হবে, মানে ইমেজের আর কি বর্ণনা অর্থাৎ টাইটেল, সেগুলো দেখিয়ে দেব। যেমন আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে নিয়ে এসেছি, মানে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে এসেছি। এখান থেকে আমি একটা পোস্ট আপনাদের দেখাই। এই যে পোস্টটা দেখছেন, এই পোস্টের মধ্যে একটা ইমেজ আছে, দেখেন এখানে ইমেজ দেওয়ার জায়গা আছে, আর এই যে নিচে ইমেজ আছে, এই যে একটা ইমেজ, আবার এখানে একটা ইমেজ। তো এই যে ইমেজটা, এই ইমেজের যে আপনার অল্টারনেটিভ টেক্সট বা ইমেজের কিছু কিওয়ার্ড দিয়ে দেয় কি ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট বলে, যেটা আমরা দেখেছি এই যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট। অর্থাৎ খুব সংক্ষেপে মনে রাখেন যে আমরা যখন একটা পোস্টকে অপটিমাইজ করতে যাব, তো তখন সেখানে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলোতে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দেব। কিওয়ার্ডটা কি, যেমন ডিজিটাল মার্কেটিং এর ছবি, অথবা অন পেজ এসইও এর ছবি, হ্যাঁ, অথবা রেইনের ছবি, অথবা যে ছবি হোক না কেন, ছবির তো কিছু কিওয়ার্ড দেয়া যায়, সেইগুলো এখানে আমরা দিয়ে দেবো, মানে অল্টারনেটিভ টেক্সট বলে একে। আচ্ছা, এটা হলো ইমেজ অল্ট বা ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। পরবর্তী যে বিষয় সেটা যে ইউজ পাওয়ার ওয়ার্ডস ইন টাইটেল। আচ্ছা, ব্র্যাকেটে দেখেন আছে, বুঝতে সুবিধা হবে যে বেস্ট, টপ 10, অ্যামেজিং, তারপর ওয়াও, গ্রেট, ফ্যান্টাস্টিক, এই শব্দগুলো। এখন এগুলোকে পাওয়ার ওয়ার্ড বলা হচ্ছে, এবং পাওয়ার ওয়ার্ড আমরা কেন ইউজ করব, কোথায় ইউজ করব? আচ্ছা, পাওয়ার ওয়ার্ড হলো যে এই যে লেখাটা, এই লেখাটা বা এই যে টাইটেল, এখানে যে টাইটেলগুলো থাকবে, এখন বিষয় হলো এগুলা দিতে হবে আপনার ওই যে লেখাটা বা যে লেখাটাকে আপনি এসইও করছেন, মানে অন পেজ এসইও করছেন, সেই লেখাটা আসলে কেমন, তার উপর নির্ভর করে আপনাকে এই শব্দগুলো দিতে হবে। আর পাওয়ার ওয়ার্ডের কথা কেন বলা হচ্ছে, যে আমরা কি দেখি, আমরা সার্চ করার সময় দেখেন যেটা হয় যে বেস্ট 10 ল্যাপটপ ইন 2022, অথবা টপ 10 মোবাইল ফোন, হ্যাঁ, ইন বাংলাদেশ, তারপর অ্যামেজিং কন্টেন্ট, অ্যামেজিং, তারপর গ্রেট মোবাইল ফোন, এগুলো দিয়ে আমরা কিন্তু সাধারণত মানে সার্চ করা হয়ে থাকে। তো এগুলোকে এই জন্য পাওয়ার ওয়ার্ড বলা হচ্ছে, যে বেস্ট, টপ, বেস্ট, তার টপ, অ্যামেজিং, এই শব্দগুলো। তো এই শব্দগুলো যে টাইটেলে যদি বা লেখার মধ্যে ইউজ করার কথাই এখানে আমি বলছি, যে এগুলো ইউজ করলে সেটা একটু বেটার অপটিমাইজড হবে। তো পাওয়ার ওয়ার্ড তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে এই শব্দগুলো দিয়ে আমরা সাধারণত সার্চ করা হয়ে থাকে, মানে কিছু কিছু ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে, অথবা অনেক অডিয়েন্স এটা দিয়ে সার্চ করে থাকে। নেক্সট বিষয় সেটা আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হলো
যে এই যে একটা লেখা, এখন এই লেখার মধ্যে সাপোজ মনে করেন যে এইখানে সাপোজ এই যে মোবাইল অ্যাপ্লিকেশন এই যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে একটা লিংক দিতে হবে। মানে আউটবাউন্ড লিংকটা হলো যে এই ওয়েবসাইটের বাইরের কোনো লিংক, মানে একটা কিন্তু ইন্টারনাল আর একটা আউটবাউন্ড। তা আউটবাউন্ডটা আগে বলি। আউটবাউন্ড লিংক মানে হলো বাইরের কোনো লিংক। বাইরের লিংক কি? বাইরের লিংক বলতে সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিংক, সেই লিংক হতে পারে। সেই লিংক কেন হবে? সেটা হচ্ছে যে এই যে মোবাইল অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে, ধরেন এই মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড আপনি এই যে কাজটা করছেন, এটার অন্য কোনো লিঙ্ক আছে, মানে এই ওয়েবসাইটের বাইরের কোনো লিঙ্ক আছে যেটা দিতে হবে। মানে আউটবাউন্ড লিঙ্কগুলো মানে অন পেজ এসইওর সময় আপনার ইয়োস্ট কিন্তু সাজেস্ট করবে যে হ্যাঁ আপনাকে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা শর্ত। ইয়োস্ট সাজেস্ট দেন এটা আপনাকে দিতে হবে, তারপর ইন্টারনাল লিঙ্ক দেন, তো তখন সেই লিঙ্কগুলো এখানে দিতে হবে। এখন বায়ারের মনে করেন যে আউটবাউন্ড লিঙ্ক কি হতে পারে? এখানে বায়ারের আউটবাউন্ড লিঙ্ক হতে পারে যে মোবাইল অ্যাপ্লিকেশন শব্দটার সাথে অথবা যে শব্দের সাথে যায় না কেন, মানে যাক না কেন, বায়ারের কোনো লিঙ্ক যেটা মানে শব্দটার সাথে ম্যাচ করে আর কি। হ্যাঁ, যেমন এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এখন ওয়েবসাইটটার মধ্যে আপনি কিন্তু একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে পারেন। সেটা কোন আউটবাউন্ড লিঙ্ক? যদি বায়ারের অন্য কোনো লিঙ্ক থাকে, অন্য ওয়েবসাইটের বা অন্য কোনো কিছু, মানে আউটবাউন্ড বাইরের, এই ওয়েবসাইটের লিঙ্ক না কিন্তু, বা এই ওয়েবসাইটের লিঙ্ক না, বা এই ওয়েবসাইটের কোনো পোস্টেরও লিঙ্ক না, পুরো বাইরের একটা লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। তো এটাই হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, আউটবাউন্ড মানে বাইরের যে লিঙ্ক, এই ওয়েবসাইটের বাইরের যে কোনো লিঙ্ক সেটা। পরবর্তী বিষয় যেটা ইন্টারনাল লিঙ্ক, আর ব্র্যাকেটে সেই জন্য যে এগুলো হচ্ছে আপনার এই টেক্সটগুলোর মধ্যেই লিঙ্কগুলোকে ইনসার্ট করে দিতে হবে, মানে অ্যাড করে দিতে হবে। এই জন্য অ্যাঙ্করিং টেক্সট বলা হয় এটাকে, অ্যাঙ্কর করা, সেই জন্য অ্যাঙ্কর বলছি। এরপরে আছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলো যে এই যে ধরেন মোবাইল অ্যাপ্লিকেশন, তো মোবাইল অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে, এবং এই যে মোবাইল অ্যাপ্লিকেশন এইটা নিয়েই মনে করেন আমি তো এখন একটা পোস্টে আছি যে এইখানে, তারপর এই যে ড্যাশবোর্ড, এখানে মনে করেন এই যে একটা পোস্ট না, এই পোস্টের মধ্যে একটা লেখা আছে যেটা হচ্ছে ওই মোবাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে এই রিলেটেড। তখন আমি কি করব? তখন এই পোস্টের যে লিঙ্কটা, এটা আমি এই যে ধরেন নিউ ট্যাব দিয়ে ওপেন করে নেব। ওপেন করে নেয়ার পরে যেটা করতে হবে, এই লেখার যে লিঙ্কটা, অর্থাৎ এই যে লিঙ্কটা দেখছেন, এই যে এইটা কপি করে এনে এই যে এর মধ্যে আমরা ইনসার্ট করে দেব, এই যে এখানে দিয়ে ইনসার্ট করে দেব। তো এটা হলো ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক হলো এই ওয়েবসাইটেরই, মানে যে ওয়েবসাইটকে আপনি অপটিমাইজ, সেই ওয়েবসাইটেরই অন্য কোনো পোস্ট বা অন্য কোনো লেখা, তার লিঙ্ক, অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক, এই ওয়েবসাইটের মধ্যের কোনো পোস্টের লিঙ্ক, খুব সহজভাবে বলতে গেলে। এই জন্য কখনোই আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক দুইটার মধ্যে কখনোই মানে কনফিউজড হয়ে যাবেন না। মনে রাখবেন আউটবাউন্ড বাইরে, ইন্টারনাল ভিতরে, এই দুটো বিষয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এই দুটো তাহলে আশা করি আপনাদের কাছে মানে ক্লিয়ারলি বুঝতে পারলেন। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে সাব হেডিং, এবং এখানে দেখেন H1, H2, H3, H4 এই পর্যন্ত আছে ইত্যাদি আর কি, H5, H6। তো সাব হেডিংটা কি? সাব হেডিং হলো দেখেন এই যে এটা কিন্তু মেইন হেডিং, তাই না? টাইটেল, মেইন হেডিং। আচ্ছা, তারপরে দেখেন আমরা কি দেখি, এখানে একটা হেডিং দেখছি, এটা H1, তারপর এটা H2, এই যে এখানে আরেকটা, না এখানে কিছু দিতে বলছে, এখানে আরেকটা যে হেডিং থাকবে সেটা H2 হবে। এই ছোটগুলো হচ্ছে মানে যে হেডিংটা যত ছোট সেটা হচ্ছে আপনার মানে সিরিয়ালে যাবে, মানে যে হেডিংটা বড় সেটি H1, তারপর H2, H3, এইভাবে হেডিংগুলো আসবে। হ্যাঁ, দেখেন এই যে হেডিংগুলো। আচ্ছা, যেমন আমি এই আর্টিকেলটা দেখাই, এই পোস্টটা, এটা হচ্ছে টাইটেল, এই যে এইটা একটা H1, তারপর H2, H3, এইভাবে সিরিয়ালি হচ্ছে। এটা হচ্ছে আপনার হচ্ছে H1, H2, এটা যেহেতু একটু ছোট, এই যে দেখেন এখানে H3, এখানে আমি যদি মাউসটা নিয়ে আসি, এই দেখেন H3 শো করছে, মানে এই হেডিংটা হচ্ছে হেডিং 3, H3। যেমন এটাকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে H1 করে দিলে যেটা বড় হয়ে যাবে। তারপর এইখানে গিয়ে যদি আপনি এটাকে H6 করে দেন, দেখেন ও ছোট হয়ে গেল, এই যে ছোট, অনেক ছোট। তো এই তো হেডিং এর বিষয়টা। তো এই
হচ্ছে সাজাতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে এই যে হেডিং এর বিষয়টা কিন্তু আপনাদের চলে আসবে। যেমন এই যে এটা H2 তে আছে, এটা আপনি চাইলে এটা ছোট করে দিতে পারেন। যেমন যদি H4 করেন, এই হচ্ছে হেডিং এর বিষয়টা। হ্যাঁ, সাব হেডিং। তো এইরকম ভাবে সাব হেডিং গুলো সাজাতে হবে, সেই বিষয়টা এখানে হচ্ছে বলা হচ্ছে। আচ্ছা, সাব হেডিং দিলে কি হয়? সাব হেডিং দিলে লেখাগুলো পড়তে অনেক সুবিধা হয়, এই জন্যই সাব হেডিং দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, মানে পয়েন্ট পয়েন্ট করে আর কি লেখা সাজানো। নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডস। আচ্ছা, ট্রানজিশন ওয়ার্ড কি সেটা বলি। এবং দেখেন যে এখানে লিখেছি আমি যে অ্যান্ড, ইট, অলসো, বাট, বিকজ, এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ ট্রানজিশন ওয়ার্ড হলো যে এই যে কিছু সংযোজক শব্দ, যেমন হচ্ছে অ্যান্ড, ইট, অলসো, বাট, বিকজ, এগুলো আমরা দেখি। তো ব্যালেন্স বলা হচ্ছে এই জন্য যে কোনো পোস্টের মধ্যে বা কোনো লেখার মধ্যে এই শব্দগুলো যদি বেশি পরিমাণে থেকে থাকে, তো সেগুলো পড়তে আমাদের জন্য অনেক সময়, সেজন্য এটাকে ব্যালেন্স করার কথা বলা হচ্ছে। এবং এই জন্যই বলছি যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডস। আচ্ছা, মানে এগুলোর ব্যবহার বেশি আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। তারপরে বিষয় যেটা কি ফ্রেজ ডেনসিটি। আচ্ছা, কি ফ্রেজ ডেনসিটি এটা কি আমি বলছি। কি ফ্রেজ ডেনসিটিটা হচ্ছে, কি ফ্রেজ বলতে ইয়োস্টের ভাষায় বা অন পেজ এসইওর যে ইয়োস্ট হেল্পার আছে, ইয়োস্টের ভাষায় কি ফ্রেজ হলো মেইন, কি ফ্রেজকেই কি ফ্রেজ বলা হয়। তো কি ফ্রেজ ডেনসিটির বিষয়টা হলো যে ইয়োস্ট আপনাকে সাজেস্ট করবে যে কত পরিমাণ কি ফ্রেজ আর কি দিতে হবে বা কম বেশি হয়েছে। যেমন আমি যদি পোস্টে আসি, তো কি ফ্রেজের জায়গাটা হচ্ছে যে যদি আপনার মানে কন্টেন্ট বা পোস্টের মধ্যে কি ফ্রেজটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ইয়োস্ট হচ্ছে সাজেস্ট করবে যে কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড কম হয়েছে বা বেশি হয়েছে, তখন সেটা হচ্ছে ঠিক করে দিতে হবে। এই যে ফোকাস কি ফ্রেজ জায়গাটা, হ্যাঁ, কি ফ্রেজ ডেনসিটি এখানে সাজেস্ট করবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি ফ্রেজের আর কি বিষয়টা, কি ফ্রেজ ডেনসিটির যে বিষয়টা সেটা। ওকে, নেক্সট বিষয় সেটা হচ্ছে ইউজ WH কোয়েশ্চেন ইন টাইটেল। আচ্ছা, টাইটেলে WH কোয়েশ্চেন ব্যবহার করার কথা বলা হচ্ছে। যেমন আমি আপনাদের যদি পোস্টটাতে নিয়ে যাই, আচ্ছা দেখেন WH কোয়েশ্চেন এর কথা বলা হয়েছে এবং এখানে আমি লিখেছি যে হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড। অর্থাৎ এটা একটা WH কোয়েশ্চেন টাইটেল। এবং এটা দেওয়ার কারণ হলো যে যখন মানে সার্চ করার সময় কি হয় যে অনেক সময় দেখা যায় যে হোয়াট ইজ বা হাউ, হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে সার্চ করা হয়। তো এই শব্দগুলো দিয়ে সার্চ করলে যাতে খুব সহজে এই যে আর্টিকেলটা বা এই যে পোস্টটা আছে সেটা যেন সামনে চলে আসে, সেই জন্য এই WH কোয়েশ্চেন দেওয়ার কথা বলা হচ্ছে। তবে তার মানে এই না যে যে পোস্টে WH কোয়েশ্চেন নেই বা দেয়া যায় না সেটাতেও আপনার দিতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা যদি সুযোগ থাকে বা মনে হয় যে না হ্যাঁ দেয়া যায় বা দিলে ভালো হয়, সেক্ষেত্রে দিতে হবে। কিন্তু যে একেবারেই মানে বাধা ধরা দিতেই হবে, না দিলে ভুল হয়ে যাবে, এরকম না। কিন্তু এগুলো হলো সাজেস্টেড মেথড, ভালো পদ্ধতি। আচ্ছা, তারপরে নেক্সট বিষয় যেটা যে কনজিকিউটিভ সেন্টেন্স। আচ্ছা, কনজিকিউটিভ সেন্টেন্সটা কি? সেটা হচ্ছে কনজিকিউটিভ বলতে যেটা বোঝায় যে পরপর তিনটা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু করব না আমরা। যেমন হচ্ছে যে এখানে উদাহরণ দেখেন যে বেস্ট ফুড, বেস্ট ডগ ফুড, বেস্ট চিপ ফুড। তো এই যে বেস্ট তিনটা শব্দ, এই বেস্ট তিনটা কিন্তু একই শব্দ। তো পরপর তিনটা সেন্টেন্স, এখানে তিনটা সেন্টেন্সের প্রথমে একই দিয়ে শুরু হচ্ছে। এইটা না করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেস্ট ফুড, হ্যাঁ, তারপর হচ্ছে বেবি ফুড দিতে পারি আমরা, বেবি ফুড, অথবা বেস্ট চিপ ফুড, এরকম ভাবে একটু এলোমেলো করে দিতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে কনজিকিউটিভ সেন্টেন্স সেটা হচ্ছে পরপর তিনটা সেন্টেন্সকে একই ওয়ার্ড দিয়ে আমরা শুরু করব না, আমরা একটু আলাদা করে করে দিব। তো এগুলো পাবো কিভাবে? এই যে লেখার মধ্যে যখন এইটা আমরা পড়বো তখন দেখবো যে আসলে এগুলো কিভাবে সাজানো হয়েছে, তখন সেটা ঠিক করে দিতে হবে। তো আজকের থিওরি ক্লাসটা এই পর্যন্তই থাকুক। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবং আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো একেবারে হুবহু মানে মাথায় গেঁথে ফেলেন, তাহলে প্র্যাকটিক্যালে অনেক সুবিধা হবে, খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো পরের ক্লাসে আমরা আর কিছু প্র্যাকটিক্যাল না থিওরি দেখবো, তারপর প্র্যাকটিক্যালে চলে যাব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।